আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শর্ট টাকায় একজন এমপির কি ঢাকায় প্রাসাদোপম বাড়ি তৈরি করা সম্ভব? সংসদে প্রশ্ন রুমিন ফারহানার। রক্তস্নাত জুলাইয়ের শুরুতে একটা প্রেস কনফারেন্স করে কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেছে। অসুস্থ রাজনীতি কোনো ব্যক্তি বা জাতির জন্য কল্যাণকর হতে পারে না মন্তব্য করেছেন জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। 3 তারিখ রাতে গিয়ে বলছি পদত্যাগ চাই, নাই আপনাদের কাছে রেকর্ড। দেশে স্বর্ণের দামে বড় পতন। দেশের বাজারে বড় ব্যবধানে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হল শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারই বিস্তারিত। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোটের সঙ্গে না গিয়ে এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের নেতারা মনে করছেন এই সিদ্ধান্ত দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করবে, যদিও এতে ভোট বিভাজনের ঝুঁকিও রয়েছে। দলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আত্মপ্রকাশের 1 বছর পর সংসদ নির্বাচনে অংশ নিয়ে 6টি আসন পাওয়ার পর এনসিপি এখন তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার দিকে গুরুত্ব দিচ্ছে। যেসব এলাকায় এখনও কমিটি গঠন হয়নি সেখানে নতুন কমিটি দেওয়া হচ্ছে এবং পুরনো কমিটিগুলোর কার্যক্রম মূল্যায়ন করে প্রয়োজনীয় সংস্কার করা হচ্ছে। তিনি বলেন, এককভাবে নির্বাচনে অংশ নিলে দলের সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক তৎপরতা বাড়বে, ওয়ার্ড পর্যায় পর্যন্ত সংগঠন বিস্তৃত হবে। তবে ভোট বিভাজনের কারণে কিছু ক্ষেত্রে নির্বাচনী সাফল্য ব্যাহত হওয়ার শঙ্কাও রয়েছে। এদিকে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান, স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার জন্য দল সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। তবে নির্বাচন কবে এবং কি পদ্ধতিতে অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনও অনিশ্চয়তা থাকায় জোট গঠনের বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। তিনি আরও বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে এমন কোনো ব্যক্তি যতই রাজনৈতিকভাবে প্রভাবশালী হোক না কেন তাকে দলে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে এনসিপি সতর্ক অবস্থান বজায় রাখছে। দলের নীতি ও আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নেতৃত্ব গড়ে তুলতে তারা গুরুত্ব দিচ্ছেন। এনসিপি নেতাদের মতে শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলার মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলটি দেশের রাজনৈতিক অঙ্গনে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে চায়। শর্ট টাকায় একজন এমপির কি ঢাকায় প্রাসাদোপম বাড়ি তৈরি করা সম্ভব? সংসদে প্রশ্ন রুমিন ফারহানার। প্রস্তাবিত বাজেটের রাজস্ব আহরণ, ঋণ নির্ভরতা, বিনিয়োগ পরিস্থিতি, ব্যাংক খাতের দুর্বলতা এবং শিক্ষা স্বাস্থ্য খাতে কম বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। বাজেট বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করে উদাহরণ দিয়ে তিনি বলেন, শর্ট টাকায় একজন সংসদ সদস্যের কি ঢাকায় প্রাসাদোপম বাড়ি তৈরি করা সম্ভব? গত বৃহস্পতিবার জাতীয় সংসদে 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। তবে বক্তব্যের শুরুতে অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে স্বতন্ত্র এই সংসদ সদস্য বলেন, অর্থমন্ত্রী নিত্য প্রয়োজনীয় ও কৃষিপণ্যের উপর কর 5, 2 ও 1% থেকে কমিয়ে 0.5% নামিয়ে এনেছেন। এতে চাল, ডাল সহ প্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা কমবে বলে তিনি আশা প্রকাশ করেন। যান হাতে নিয়ে বের হইতে হয়, বাসা যাইতে হয়। অসুস্থ রাজনীতি কোনো ব্যক্তি বা জাতির জন্য কল্যাণকর হতে পারে না মন্তব্য করেছেন জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেছেন, ট্রলবাজি ও অসুস্থ রাজনীতি কোনো ব্যক্তি বা জাতির জন্য কল্যাণকর হতে পারে না। রাজনীতির মাঠে দ্বিচারিতা শুভ লক্ষণ নয়। আমরা এক অপশক্তির দাসত্ব থেকে মুক্ত হয়ে আরেক অপশক্তির দাসত্ব গ্রহণ করতে রাজি নই। পর্দা সহ ইসলামের কোনো বিধান সম্পর্কে কটাক্ষপূর্ণ বক্তব্য আমরা সমর্থন করি না। বৃহস্পতিবার 18 জুন বাদ জোহর শরীয়তপুর জেলা জমিয়তের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, সুস্থ রাজনৈতিক চর্চা ও গঠনমূলক সমালোচনাকে আমরা সম্মান করি। একই সঙ্গে অপপ্রচার ও তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে শালীনতা বজায় রেখে সোচ্চার হওয়া বর্তমান সময়ের অন্যতম প্রয়োজন। তিনি কাউন্সিলরদের উদ্দেশ্যে বিভিন্ন সাংগঠনিক নির্দেশনা প্রদান করেন এবং 5 আগস্ট 2024 পরবর্তী জাতীয় ও রাজনৈতিক প্রেক্ষাপটে দলের গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের যৌক্তিকতা ও প্রাসঙ্গিকতা তুলে ধরেন। আছে তো লাঠিসোঁটা তরবারি হাতে নিয়ে ক্যাডার বাহিনী, পুলিশ প্রশাসন, যান হাতে নিয়ে বের হইতে হয়, বাসা যাইতে হয়। ওই অবস্থায় শাহবাগে গিয়ে আমরা একাত্মতা ঘোষণা করেছি। রক্তস্নাত জুলাইয়ের শুরুতে একটা প্রেস কনফারেন্স করে কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেছি জমিয়ত। অন্য কোনো দল এত তাড়া থেকে রক্তস্নাত জুলাইয়ের শেষে আরেকটা প্রেস কনফারেন্স করে একাত্মতা ঘোষণা করার পাশাপাশি কর্মসূচিও ডিক্লেয়ার করেছি।
দেশে স্বর্ণের দামে বড় পতন। দেশের বাজারে বড় ব্যবধানে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। 4,374 টাকা কমিয়ে ভ্যাট সহ 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 2,28,556 টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। শুক্রবার 19 জুন সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের পিওর গোল্ড মূল্য কমেছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আজ সকাল 10টা থেকেই কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 2,28,556 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,18,292 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,87,440 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,53,148 টাকা নির্ধারণ করা হয়েছে। সবশেষ বৃহস্পতিবার 18 জুন সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সেদিন প্রতি ভরিতে মূল্যবান এই ধাতুটির দামে 2,508 টাকা ভ্যাট যুক্ত করা হয়েছে। এতে দেশের বাজারে ভ্যাট সহ প্রতি ভরি 11.664 গ্রাম 22 ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয় 2,32,930 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,22,491 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,91,056 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,56,064 টাকা নির্ধারণ করা হয়, যা কার্যকর হয়েছিল সেদিন সকাল 10টা থেকেই। সব মিলিয়ে চলতি বছর এ পর্যন্ত দেশের বাজারে মোট 77 বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস, যেখানে 39 বারই দাম বাড়ানো হয়েছে, বাকি 38 বার দাম কমানো হয়েছে। অন্যদিকে 2025 সালে দেশের বাজারে মোট 93 বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে 64 বার দাম বাড়ানো হলেও মাত্র 29 বার কমেছিল স্বর্ণের দাম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য পাঠ্য বিষয়ক শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও আগামীকাল অনুষ্ঠিতব্য প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা 2026 উপলক্ষে শুক্রবার 19 জুন দেয়া এক বাণীতে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা 2026 অনুষ্ঠিত হচ্ছে, এটি অবশ্যই ইতিবাচক উদ্যোগ। তিনি বলেন, সরকার সবার আগে বাংলাদেশ শীর্ষক নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষা খাতের আধুনিকায়ন এবং পরিমার্জন এবং সময়োপযোগী করে তুলতে কাজ করছে। সেজন্য পাঠ্যক্রমে খেলাধুলাও অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। চতুর্থ শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পর্যায়ক্রমে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে ও সাঁতার এসব খেলা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, শুধু তাত্ত্বিক নয়, ব্যবহারিক ক্লাস ও মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের এই ক্রীড়া কার্যক্রমে অংশ নিতে হবে। আমার বিশ্বাস, এর ফলে মাদকাসক্তি, মোবাইল ফোন আসক্তির মতো সামাজিক সমস্যা রুখে দিতে সহায়ক হবে। তিনি বলেন, ইতিমধ্যে সরকার প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা 2026 নীতিমালা প্রণয়ন করেছে। নীতিমালা অনুযায়ী এই টুর্নামেন্টে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ 65,569টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট 99,48,956 জন বালক ও বালিকা, বালক 46,91,996 জন, বালিকা 52,56,960 জন উভয় খেলায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। বাণীতে প্রধানমন্ত্রী আরও বলেন, এই টুর্নামেন্ট বালক ও বালিকা দল সমান সুযোগ নিয়ে অংশগ্রহণ করেছে। এবছর সারা দেশে বালক ও বালিকা দল মিলিয়ে মোট 1,23,974টি খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট কলেবর বিবেচনায় বিশ্বের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট হিসেবে বিবেচিত। বর্তমান সরকার শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের সঙ্গে মনন বিকাশে, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে গুরুত্ব আরোপ করেছে। এর ফলে দেশে ও আন্তর্জাতিক আয়োজনে আমাদের ছেলেমেয়েরা খেলাধুলায় বিশেষ করে ফুটবলে সাফল্য অর্জন করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমি বিশ্বাস করি এই টুর্নামেন্টে অংশগ্রহণকারীরা হবে আমাদের আগামীর উজ্জ্বল মুখ, যারা দেশকে আন্তর্জাতিক পরিসরে নতুনভাবে আলোকিত করবে। আমি প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা 2026 এর সর্বাঙ্গীন সফলতা কামনা করি।